আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ 23শে জুলাই 2024 সালের এই দিনে বাংলাদেশে সর্বত্র চলছিল কারফিউ এবং গণহত্যা এবং কারফিউর অন্তরালে ধরপাকড় চলছিল। তারপরও কোনো একটা শক্তি, কোনো একটা মনোবল এবং দৃঢ় সংকল্প নিয়ে ছাত্ররা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। কী সেই সংকল্প, কী সেই মনোবল, সেটা ভালো করে বুঝবো এবং জানার জন্য আজকে আমরা দুইজন জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে রয়েছেন সারোয়ার তুষার। সারোয়ার তুষার এনসিপির পর্ষদ এনসিপির সদস্য এবং আমার সাথে রয়েছেন মমিনুল আমিন। মমিনুল আমিন নতুন বিএনপি নেতা। আপনাদের দুইজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। সারোয়ার তুষার, আপনাকে নিয়ে শুরু করি আমরা। আজ 23শে জুলাই, এই দিন সারা দেশে কারফিউ চলছিল এবং আপনাদের যে জুলাই আন্দোলন, আমরা একটু স্মৃতিচারণ করতে চাচ্ছি আপনার সাথে, যে জুলাই আন্দোলনটা কিভাবে শুরু হলো এবং 23শে জুলাই পর্যন্ত আপনারা ধারাবাহিকভাবে এই আন্দোলনকে সামনে নিয়ে গেছেন, সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রথমত এটা কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু যখন শেখ হাসিনা এটা 14 জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকার বললেন, এরপরে আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এটার তীব্র প্রতিবাদ জানায় এবং রাতেই মিছিল হয়। এই ঘটনাটার পর থেকেই আমি মনে করি যে, আমি এটা কিছু কিছু জায়গায় লিখেছিলাম যে এটা হচ্ছে এই আন্দোলনের শেষের শুরু, মানে শেখ হাসিনার শেষের শুরু। তো এরপরে তো আবু সাঈদের মর্মান্তিক যে হত্যাকাণ্ড, সেটা আমরা দেখেছি এবং এটার পরেই আসলে সারা দেশে মানুষ এটাতে যুক্ত হয়ে গেছে। এবং এরপরের যে দিনগুলো, 18 তারিখ 19 তারিখ, সেখানে অনেককে হত্যা করা হয়েছে এবং এখন তো এই যে অডিও যে কলগুলো ফাঁস হচ্ছে, সেখান থেকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন যে মারণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে এবং দেখামাত্র গুলি করার নির্দেশ ছিল। আমরাও 19 জুলাই আমাদের একটা মিছিলে এরকম গুলি চালানো হয়। আমরা সেখান থেকে কেউ হতাহত না হলেও আহত হয় নাই, মানে নিহত হয়েছে। এবং তখন আমরা খুব পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এটা একটা সরকার তার বিরোধী দলকে যেভাবে সাধারণত যেভাবে আপনার দমন করতে চায়, এটা তার চেয়ে অন্যরকম ভয়াবহ। এটা সেরকম না। মানে আমরা তো বুঝি যে আমাদের দেশের সরকারগুলো অতীতে বিরোধী দলগুলোকে কতটুকু দমন করবে, কীভাবে দমন করবে, তার তো একটা মানে রীতি আছে। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একেবারে দেখামাত্রই গুলি করে দেওয়া। মনে হচ্ছিল যেন কোনো একটা শত্রু আমাদের এখানে এসে আমাদের সাথে এই কাজটা করছে। কিন্তু 9 থেকে যে 10 তারিখ পর্যন্ত জুলাই মাসে, সেই সময় আমরা কিন্তু এরকম সহিংস কোনো আন্দোলন দেখি নাই। মানে না, পুলিশ তখন খুবই ছিল আপনাদের প্রতি। হ্যাঁ, মানে পুলিশ খুবই ছিল বলতে আপনার মানে আপনাদের আন্দোলনকে তারা দেখছিল দূর থেকে। 9-10 জুলাই পর্যন্ত আন্দোলনটা কোটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, যে কারণে, এবং শেখ হাসিনাও তখন সম্ভবত চীন সফরে ছিলেন। তো সে কারণে 14 জুলাই আপনারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, হ্যাঁ, মানে স্মারকলিপিতে, এবং 14 জুলাই উনি একটা সাংবাদিক সম্মেলনে আমি সেটাই বলেছিলেন যে রাজাকারের বা এরকম একটা শব্দ তারা উচ্চারণ করলেন। মধ্যরাতে আপনারা একটা বড়, জি সেটাই বললাম যে 14 জুলাইয়ের ওইটা থেকে আন্দোলনটা সার্বিক আন্দোলনে পরিণত হয়। এরপরে আবু সাঈদের শাহাদাত এটা আছে। তো এরপরে তো হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, কারফিউ জারি করা হলো এবং 23 জুলাইয়ের এই সময়টা কারফিউ অবস্থা ছিল। ঢাকা শহর একেবারে অবরুদ্ধ একটা অবস্থা ছিল এবং আমরা ঢাকা শহরে মানে ওই যে স্বাস্থ্য কার্ড, এরকম মেডিকেল কার্ড বা মেডিকেল ইস্যু দেখিয়ে কিছুটা মুভ করার সুযোগ পেয়েছিলাম। তখন আমরা দেখেছি যে জায়গায় জায়গায় বাংকার বসানো এবং মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র, এরকম অবস্থা ছিল ঢাকা শহরে। তো এবং শেখ হাসিনার কিন্তু রেজিস্ট্যান্সটাও ছিল ঢাকার বিভিন্ন জায়গায়, এবং এরকম রেজিস্ট্যান্স মানে মানুষ একেবারেই, আপনি অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত একটা অনেকগুলো রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণ কিন্তু একেবারেই নিরস্ত্র ছিল। যেমন আপনি দেখবেন একটা ছবি আছে যে টিনের চাল বলি আমরা, সেই টিন দিয়ে ঢাল বানাচ্ছে একজন এই গুলির বিরুদ্ধে। এভাবে নানা রকম অভিনব কায়দায় ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে
আপনার প্রতিরোধ, জনগণের নিরস্ত্র প্রতিরোধ প্রতিবাদ এটা চলেছে, মানে কন্টিনিউ করেছে। এখানেও একটা ব্যতিক্রম জিনিস হচ্ছে যে আপনার আমাদের দেশে আন্দোলনগুলো সাধারণত হয় শাহবাগ, পল্টন, কিছু নির্দিষ্ট এলাকায়। এবারে যে জুলাই গণঅভ্যুত্থানে যে আপনি দেখেন, এটা কিন্তু প্রায় পুরো ঢাকার বিভিন্ন স্পটে, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, আপনার উত্তরা, রামপুরা, এরকম বিভিন্ন স্পটে ছড়িয়েছিল এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত একটা এখানে অংশগ্রহণ ছিল। মমিনুল ভাই, আপনার কাছে একটু আসি। আপনার কাছেও এই জুলাই আপনারাও আন্দোলনে ছিলেন, তখন আপনি এনডিএফ নামের একটা রাজনৈতিক দলের মহাসচিব ছিলেন এবং আপনাদেরকে আমরা দেখেছি রাজপথে আপনারা ছিলেন এবং ছাত্রদেরকে নানা রকম সাহায্য করেছেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, তাদের মামলা মোকদ্দমায় সাহায্য করেছেন। আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে আপনার দর্শকদের শুভেচ্ছা। এবং যেহেতু জুলাই নিয়ে আলোচনা, আমি আমার মানে কথা শুরুতেই আমার যারা জুলাই শহীদ রয়েছেন, যে সমস্ত বীর যোদ্ধারা এবং যারা অঙ্গহানি হয়েছে, তাদের অবদানকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমি আমার কথা শুরু করছি। তুষার ভাই যেটা বলছিলেন, ওনারাও জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা ছিলাম। আপনি আমার কথা বললেন, আমি তখন ভিন্ন একটা দলের মহাসচিব ছিলাম এবং আমার মনে আছে যখন শহীদ আবু সাঈদের মৃত্যুর খবর আসার পরপরই আমরা আমাদের দল থেকে এবং তৎকালীন দল থেকে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, 3 দল একসাথে মিল এবং স্লোগানটা আমি দিয়েছিলাম বিজয়নগর পাইন ট্যাঙ্কি থেকে প্রেস ক্লাব। আমরা যে প্রতিবাদ মিছিলটা বের করেছিলাম সেটা এখনও আছে। এবি পার্টি তার প্রতিষ্ঠাবার্ষিকীতেও পরের বছর সেই ভিডিওটা দেখেছিল, আমার স্লোগানটা সেখানে খুব স্পষ্ট করে দেখেছিল যে স্লোগানটা আমি দিচ্ছিলাম। পরের দিনও আমরা মিছিল করেছি বিএনপি পার্টি অফিসের সামনে থেকে অতিক্রম করে, অনেক বড় মিছিল করেছিলাম, রাজপথে ছিলাম। মোট কথা তার আগেও রাজপথে ছিলাম। হাসিনা বিরোধী আন্দোলনে শুধু আমরা জুলাইতেই ছিলাম না, হ্যাঁ, আমরা জুনেও ছিলাম, মেতেও ছিলাম, এপ্রিলেও ছিলাম, মানে বছরব্যাপী ছিলাম, সবসময় ছিলাম। তার আগেই তো ইমিডিয়েট 6 মাস আগে একটা আমিডামি নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেও আমরা বড় আন্দোলন করেছি, নির্বাচনের পরেও আমরা সংগঠিত করার চেষ্টা করেছি। সবার সম্মিলিত ফসলই হচ্ছে এই জুলাই। তো জুলাই শুরু করতে গেলে তুষার ভাইয়ের সাথেও আমি কিছুটা একমত যে উনি যেখান থেকে শুরু করলেন, শেষের শুরু যে হাসিনা কথাটা বললেন, ঠিক এরকম ফিল আমারটা এসেছিল যে আওয়ামী লীগলে যে কালচারাল ন্যারেটিভটা ছিল, হ্যাঁ, সেইটা ভেঙে যায় যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বীর সাহসী নারী শিক্ষার্থীরা, তারা যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটাতে রাতে যখন মিছিল করে, যে কোনো রাজনৈতিক বোদ্ধা, খুব বেশি রাজনৈতিক বোদ্ধা হওয়া লাগে না, আপনি মিনিমাম রাজনৈতিক সচেতন হলে বুঝতে পারবেন যে শেষের শুরু আসলেই। কারণ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এই ধরনের স্লোগান, তাও নারী শিক্ষার্থীদের কণ্ঠে, ছাত্রলীগের তখন মানে তাণ্ডব চলছে, যেখানে একচ্ছত্র রাজত্ব এবং ক্ষমতায় একটা ফ্যাসিস্ট সরকার, সেখানে যখন সাহসটা ভেঙেছে, একবার সাহস ভেঙে গেলে দেখেন, মনে করেন একজন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান আছেন, তাকে যদি বা কেউ সম্মানী ব্যক্তি আছেন, খুব সাধারণ কেউ এসে যদি গালে একটা চর মারে, সম্মানটা কিন্তু ওই লোকের এখানে কী কারণে চর মেরেছে, কী হয়েছে সেটা অনেক পরের ব্যাপার, বিচার সালিশ অনেক হইতে পারে, কিন্তু সে যে গালে চর খেলো তার অবস্থান কিন্তু ওখানেই শেষ। তো হাসিনা গালে চর খাওয়ার মতো হয়েছিল ওই ব্যাপারটা, এবং শেখ হাসিনা এটা সহ্য করতে পারে না। এই যে পরবর্তীতে তার ঠিক ইমিডিয়েট 2 দিন পরে আবু সাঈদ, আমাদের বিএনপির ওয়াসিম, ছাত্রদলের, এরপরে মিনমুগ্ধ সহ অসংখ্য শহীদ, এই যে এটা হলো কেন, এই লেথাল উইপেনগুলো ব্যবহার করার নির্দেশ আসলো কেন? কারণ হাসিনা গালে চর খেয়েছিল। সত্য কথা, ওই যে তুমি কে আমি কে রাজাকারটা বলার পরে শেখ হাসিনার গালে, আমরা যদি বাংলায় বলি, চপেটা ঘাত। 15 তারিখে আমরা দেখলাম যে ছাত্রলীগ এবং হ্যাঁ, এটা কোনো চপেটা ঘাত ছিল আর কি, খুব ভদ্র ভাষায় সুন্দর করে, এবং পুরুষদের কাছ থেকে খেলো তো আরেকটু মানে এটা হয়তো নারীদের কাছ থেকে চর খাওয়া মানে এবং ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীর কাছে এটা সে হজম করতে পারে না। এরপরেই আসলে সে তো একটু সাইকোপ্যাথ এবং মানে মাসায় সমস্যা আছে, তার ওইটা রাখতে পারে নাই, সে লেথাল উইপনের ব্যবস্থা ওইখান থেকেই বললো। এর পরবর্তীতে যখন ওই যে 19শে জুলাই সম্ভবত 14 দল একটা মিটিং করলো, ওবায়দুল কাদের বের হয়ে এসে বললো আমরা কারফিউ দিচ্ছি এবং শুট অ্যাট সাইট, অবশ্যই দেখামাত্র গুলির নির্দেশ আছে। এই দেখামাত্র গুলির নির্দেশটা কারফিউর আগে থেকেই বলবৎ ছিল, কারফিউটা করে সেটাকে একটা ফরম্যাটের মধ্যে আনতে চাচ্ছিল, কিন্তু তার আগেই কিন্তু 19 তারিখে কারফিউ জারি হওয়ার আগেই অনেকেই অসংখ্য আমরা আমাদের ভাইদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে হারিয়েছিলাম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ, এবং যেটা হয় পরে শুক্রবার ছিল, আমি তখন গুলশান ছিলাম, গুলশানের আন্দোলনের স্পটগুলোতে আমি ছিলাম, আমাদের ছেলেপেলেরা ছিল, মনিটরিং করে। আমার বাসা মোহাম্মদপুরে, তো গুলশান থেকে ফেরত আসার পরে আমি নিজেও ওই সময় হেলিকপ্টারের ফায়ারিংয়ের মধ্যে আমিও পড়েছিলাম, এবং খুব কষ্টে আমি সেদিন শ্যামলী পর্যন্ত আসি, আমি যাব মোহাম্মদপুর শেখের থেকে, আর ঢুকতে পারছি না। সে রিং রোডের থেকে পুরো ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন এমন মানে কালো ধোয়া, যে কীভাবে আমি গিয়েছি, মনে করেন পরিচয় লুকিয়ে গিয়েছি, খুব সাধারণ ভাবে
ওইখানকার স্থানে অনেকে আমাকে চেনে, এমন খুব সাধারণ একটা বেশ ধরে এমনভাবে গেছে যে আমি আসলে দিনের কিছুই বুঝি না, কারণ ওই সময় স্কেপ না করতে পারলে ওইখানে তো আমিও মারা পড়তাম। কারণ প্রতিনিয়ত আমরা ফেসবুকে লেখালেখি করছিলাম, আমরা আন্দোলনে ছিলাম, স্লোগান, আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল, ফেসবুকটা বন্ধ করে দিয়েছিল পরে, সবাই করতে পারে না। তো আমাদের স্মৃতিগুলো আসলে রক্তমাখা স্মৃতি, এবং এই স্মৃতিটা শুধু জুলাইয়ের স্মৃতি না, আমরা যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলন যখন হয়েছিল, অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছিল, নির্বাচন, 3টা নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচনকে প্রতিহত করতে যে অসংখ্য মানুষ আত্মাহুতি দিয়েছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, সবকিছু মিলেই জুলাইটা এসেছিল, এবং আমরা সেই স্মৃতিটাকে স্মরণ করি। তুষার ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটা কথা বলেছেন যে আন্দোলনটা ছাত্রদের থাকলে এটা পরে সব দিকে ছড়িয়ে যায়। তো ছাত্রদের যে আন্দোলনটা প্রথম হয়েছিল সেটা হলো একটা আপনার জুন মাসের দিকে সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট কোটা যে বিষয় নিয়ে একটা রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনটা শুরু হলো, তারপরে কোটা আন্দোলন। কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি ইউনিভার্সিটিগুলি এরা কেন এটার ভিতরে যোগদান করলো? এটা খুব স্বাভাবিক এবং মানে অবধারিত ছিল এই কারণে যে 14 তারিখের পর থেকেই তো যখন লাশ পড়া শুরু করেছে, যখন শহীদ আবু সাইদ, না ওটা 16 তারিখে বিষয় হয়েছে, কিন্তু মানে কারণ যেদিন 15 তারিখে ছাত্রলীগরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছাত্রলীগরা 14 তারিখে মধ্যরাতের পরে 15 তারিখে ছাত্রলীগরা যখন মারামারি করলো, তখনই আমরা দেখলাম যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, কানাডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট, দেন ইয়োর নর্থ সাউথ, তারপরে এবং অন্য যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা সাধারণত কোটার সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই, তারাও রাজপথে আসলো। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনার 14-15 তারিখের দিকে যখন এই যে রাজাকার বলা, কিংবা 15 তারিখে আপনার মনে থাকবে যে সকালবেলা ওবায়দুল কাদের বললেন যে এদেরকে এই মানে আত্মঘোষিত রাজাকারদেরকে ছাত্রলীগ শায়েস্তা করবে, এই কথাটা বলার পরেই তো ছাত্রলীগ নেমে গেল এবং শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীদেরকে মারলো। সেগুলোর বিভৎস আপনার ভিডিওগুলো, ছবিগুলো আসছিল, রক্তাক্ত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। এগুলো যখন দেখেছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু একটা স্লোগান দিয়ে রাস্তায় নামলো যে পাবলিক প্রাইভেট ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁই নাই, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি। তখন আর বিষয়টা কোটাতে সীমাবদ্ধ ছিল না, এবং তখন তারা আপনার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকা যাচ্ছে না, তখন কিন্তু আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে এবং আন্দোলনটাকে বেগবান করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই একই কারণে যে এই জেনারেশনের সাথে যে শেখ হাসিনার যে নির্মম অত্যাচার, এটারই তারা একটা প্রতিবাদ করেছে। এবং আপনার মনে থাকবে যে যারা 24-এর ওই সময়টাতে ইউনিভার্সিটিতে পড়ছে, পাবলিকে পড়ুক কিংবা প্রাইভেটে পড়ুক, তারা আসলে 2018 সালে ক্লাস 9, 10 কিংবা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল, এবং তখন তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। নিরাপদ সড়ক আন্দোলন করেছে খুব সামান্য এবং খুব যৌক্তিক একটা দাবিতে তারা রাস্তায় নেমেছিল যে নিরাপদ জীবন চাই, নিরাপদ সড়ক চাই। সেই আন্দোলনে যেভাবে ব্রুটালি ক্র্যাকডাউন করা হয়েছে, যে আন্দোলনের ভিতরে জঙ্গিরা ঢুকে গেছে ইত্যাদি বলে, এবং তাদের ঝিগাতলা অফিসে শিক্ষার্থীদেরকে, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা কিন্তু এই জেনারেশন ভুলতে পারে নাই। ফলে তারা এই 6 বছরের মধ্যে ওই যে ক্লাস 9-এর ছেলেটা, সে কিন্তু বড় হয়েছে বাই দেন, মানে 24-এর মধ্যে সে তখন ইউনিভার্সিটি ছাত্র, কিংবা ইন্টারমিডিয়েট যে পড়তো সে ইউনিভার্সিটির শেষের দিকে মাস্টার্স করছে কিংবা অনার্সের শেষের দিকে। এরা কিন্তু ওই অপমানটা, ওই নির্যাতনটা ভুলে যায় নাই, এবং তারা শেখ হাসিনাকে তাদের ভেতর থেকে প্রত্যাখ্যান করেছিল, শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা করছিল। নিরাপত্তা সড়ক যেটা হয়েছিল সেখানে কিন্তু এই মানে এইদিকে ঘটনায় সেটা ছিল। হ্যাঁ, এবং এই যে বেল্টটা আপনার, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি, ক্যাম্বিয়ান আছে, আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে, ইস্ট ওয়েস্ট আছে, এই নর্দা থেকে আপনার রামপুরা ব্রিজ পর্যন্ত এখানে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং এখানে একটা আমি বলবো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আগে যেটা ছিল মহাখালী লিংক রোডে, সেখান থেকে যখন স্থানান্তর করে এখানে তাদের স্থায়ী ক্যাম্পাসে আসলো, মেরুল বাড্ডার যে জায়গাটা, এটা আন্দোলনে একটা ডিসাইসিভ মানে অবস্থান নির্ধারণ করেছে। মমিনুল, আপনার কাছে একটু আসি। আপনি শুনছিলেন তুষার সাহেবের কাছে যে উনি বলছিলেন যে 18 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, যে ছাত্ররা সেই আন্দোলনে ছিল, তারাই 6 বছর পরে বড় হয়েছে এবং এই যে বেসরকারি ইউনিভার্সিটিতে তারা ছিল, এবং তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীদের উপরে যে অত্যাচার ছাত্রলীগে, তখন তারা এটা, আপনি এই বিষয়ে আপনি কিভাবে? হ্যাঁ, আমি ওনার সাথে একমত।
দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনভলভমেন্টটা মূলত 18ই জুলাই থেকে পরিপূর্ণভাবে শুরু হয়। সবচেয়ে বড় মুভমেন্টটা সম্ভবত 18ই জুলাইতে ছিল। জি, প্রাইভেট মানে পাবলিক ইউনিভার্সিটির হল ছাড়া যখন নির্দেশ দেওয়া হয় তখন কিন্তু অলরেডি অনেক লাশ পড়ে গেছে, অনেককে হত্যা করা হয়েছে, এবং হল ছাড়া নির্দেশ দেওয়ার পরে মনে হচ্ছিল যে আন্দোলন স্থিমিত হয়ে যাবে। এটা একটা সরকারের কৌশল ছিল। সরকার ধারণা করতে পারেনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বড় অংশ আছে। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু বড় অংশ ছিল। কওমি মাদ্রাসা যাত্রাবাড়ি প্রতিরোধ যদি আপনি দেখেন, কওমি মাদ্রাসার একটা বিশাল ভূমিকা রয়েছে। মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও কওমি আলিয়া সবাই মিলেই আর কি, তো তাদেরও একটা ইনভলভমেন্ট ছিল। গণ অভ্যুত্থান মানে সবার ইনভলভমেন্ট ছিল। তো নিরাপদ সড়ক আন্দোলনটা 18 সালে আমরা দেখেছি। এর আগেও একটা ছোট স্কেলে হলেও, একেবারেও ছোট বলবো না, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী একটা আন্দোলন কিন্তু মনে হয় সম্ভবত 15 সালের দিকে একবার হয়েছিল। তো তারা যদি আরেকটু ওই সময় যে খুব বেশি বয়স তাও না, একটা আন্দোলন হয়েছিল। নিরাপদ সড়ক আন্দোলনেও অনেকে তারা দেখেছে যে ছাত্রলীগ কী আচরণটা করেছে। সবচেয়ে বড় কথা যেটা, আমার ভাই মারা যাচ্ছে, আমার চোখের সামনে আমি আমার ভাইয়ের রক্ত দেখতে পাচ্ছি, তো এটার প্রতিবাদ জানানোর জন্য আমি পাবলিকের স্টুডেন্ট না প্রাইভেটের স্টুডেন্ট সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি যদি এজ এ হিউম্যান বিং, আমি এই প্রজন্মের শিক্ষার্থী, আমি দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছি, মানে কি আমি দেশের মানে সবচেয়ে ক্লাস 1 যদি আমি বলি সোশিও ইকোনমিক ক্লাস এ ক্লাসের আমি বিলং করি, তাহলে আমার তো এতটুকুন বিবেক বুদ্ধি থাকবে যে চোখের সামনে পাখির মতো গুলি করে যে হত্যা করছে একটা স্বৈরশাসক, এই শাসকটা কিন্তু একদিনও স্বৈরশাসক হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো দিনের পর দিন কিন্তু এই ন্যারেটিভটা দিয়ে গিয়েছি এবং জনগণকে দেখিয়েছি, এবং এইটা শিক্ষার্থীদের ভিতরেও এই ফিলটা ছিল যে হাসিনা কি কি করতে পারে এবং কি কি করেছে, কি ক্ষমতায় থাকার জন্য কি কি করেছে। তারা কি আমি নির্বাচন দেখে নাই, একদম ফ্রেশ ছিল মাত্র 6 মাস আগে। তার আগে তারা কি নিশিরাতে 18 সালে যখন করলো নির্বাচনটা, নিরাপদ সড়ক আন্দোলন, সেই বছরই তো নিশিরাতে নির্বাচন হলো। তারা কি দেখে নাই 14 সালের নির্বাচনের কথা? তো তারা নিশ্চয়ই জানে। সো তাদের কিন্তু মাইন্ডসেটটা এটা ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য কি কি করতে পারে, এবং আজকে পাবলিকের উপর হামলা হয়েছে, কালকে প্রাইভেটের উপর হামলা হতে পারে এবং হয়েছেও। মীর মুগ্ধর যে ভূমিকাটা, পানি লাগবে পানি, এটা কিন্তু বিশালভাবে নাড়া দিয়েছিল। সো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসার একটা বড় কারণ তাদের যে অতীত অভিজ্ঞতা, দুঃসহ স্মৃতি, এটা এমন রয়েছে। তাজা রক্ত যখন সামনে দেখছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, শিশুর পর্যন্ত বাসায় মারা যাচ্ছে, শিশু মানে একদম আন্দোলনের সাথে যাদের কখনোই এটা ঘটে নাই, ঘরের ভিতরে থেকে শিশু মারা যাচ্ছে। তো এটা দেখার পরে আসলে বেসরকারি বলেন পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ থাকে না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক, আমি শিক্ষার্থী, আমি এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করি, অবশ্যই আমি রাস্তায় নেমে আসবো, এবং এটাই হয়েছিল। এটা ঠেকানোর ক্ষমতা হাসিনা এবং হাসিনার পেটেও বানিয়ে ডিজিএফআই এনএসআই কারোরই ছিল না, এবং তখনই তারা কিন্তু বলেছিল যে তারা তাদের আসলে রাস্তা মাপা শুরু করেছিল। আপনাকে একটা উদাহরণ দিই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দাবি করতেন যে আমি জানতাম না কই যাচ্ছি, আমি টুঙ্গিপাড়া যাচ্ছি তাই জানতাম, এরকম বলেছে না? অথচ ভারতের পার্লামেন্টে কিন্তু জয়শঙ্কর বা তাদের পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছিল যে শেখ হাসিনা নিজে স্বয়ং যোগাযোগ করেছিল ভারতে আশ্রয়ের জন্য। এবং আমরা এটাও দেখেছি, গোয়েন্দা সূত্র বা অনেকভাবে জানতে পেরেছি, 4 আগস্ট শেখ হাসিনা মন্ত্রী পরিষদের অনেক এবং তার কাছের অনেককে জানিয়ে দিয়েছে যে আমাদের সময় সে পদত্যাগ করতে যাচ্ছে বা দেশ ছেড়ে পালিয়ে যাবে। তাপস কবে পালিয়েছে দেশ থেকে? তার পরিবারের শুধু তো তাপস না, শেখ পরিবারের সাথে, নামের সাথে শেখ আছে, এদের একজনও কেউ কি আমরা ধরতে পেরেছি? এখন পর্যন্ত শেখ নাম আছে এরকম কেউ জেলখানায় আছে কোনো আমরা কি গ্রেফতার করতে পেরেছি? এতগুলো শেখ কিভাবে পালালো? শুধু শেখ বাদ দেন, শেখের বাসায় যারা কাজ করতো তাদের স্টাফও তো অনেক ছিল, ম্যানেজার ছিল, পিএস, কাজের বুয়া, অমক তমক অনেকে ছিল, যারা এক একজন কোটি কোটি টাকার মালিক। শেখ হাসিনা পিওনিতে 400 কোটি টাকার মালিক ছিল। তো এরাও কিন্তু কেউ ধরা পড়ে নাই। তার মানে কি, অবশ্যই একটা সার্টেন টাইম তারা পেয়েছে স্কেপ করার জন্য। এবং তাপসের ভিডিও তো আমরা দেখেছি কীভাবে সে পালিয়ে যাচ্ছে, কবে পালিয়েছে, তার কারণটা কি? হাসিনা জানতো, হাসিনা যে তার যে পতন হয়ে গিয়েছে এটা সে অনেক আগেই টের পেয়েছিল, এবং সে মনে মনে আসলে প্রস্তুতি নিচ্ছিল। সে গিয়েছে 5 তারিখে, অবশেষে যেহেতু না পেরে তখন লাস্টে সে গিয়েছে। কিন্তু শেখ হাসিনা এটা জানতো যে তার শুরু, এবং এটা কখন থেকে জানতো? সময় জানতো এই যে তখন যে একটার পর একটা ঘটনা, তুমি কে আমি কে, রাজাকার থেকে শুরু, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি সবাই নামা, মাদ্রাসা শিক্ষার্থী নামা, সাধারণ জনগণ নামা, চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালা ভাইকে আমরা দেখেছি তিনি একজন শহীদকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এই ঘটনাকে আমরা আন্দোলনে বাংলাদেশে আগে দেখেছি। তার মানে কি, মানে স্বতঃস্ফূর্তভাবে ম্যাসিভলি সাধারণ জনগণের একটা অংশগ্রহণ ছিল। এটা একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ এটাকে জঙ্গিবাদী হামলা অনেক কিছু বলতে পারে, অনেক ধরনের ন্যারেটিভ দিতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস, যারা আমরা তুষার ভাই যারাই আমরা জুলাই আন্দোলন করেছি, আমাদের দৃঢ় বিশ্বাস যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী পলিটিক্যাল সায়েন্সের এবং বিশ্ব ইতিহাসে বাংলাদেশের এই যে জুলাই
অভ্যুত্থানে যেই গণ অভ্যুত্থানে যেই স্মৃতি, যেই ইতিহাস, যেই শিক্ষা, সেটা নিয়ে রিসার্চ হবে, সেটা নিয়ে আলোচনা হবে এবং গভীর শ্রদ্ধার সাথে আন্দোলনকারীদেরকে স্মরণ করা আমি হবে। একটু তুষার আপনার কাছে আসি। এই যে মমিন ভাই বলছেন যে এটা রিসার্চ হওয়া দরকার, তো আমরা দেখলাম 2022 সালে মার্চ মাস থেকে আন্দোলন শুরু হলো শ্রীলঙ্কায় এবং 13ই জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে গেলেন এবং 2024 সালে আমরা এই আন্দোলন শুরু করলাম জুলাই মাসে এবং 5ই আগস্ট আমাদের শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন ভারতে একই ধরনের একটা আন্দোলন আমরা দেখছি 2026 সালে এসে, এবং আমরা ওখানে একই ধরনের আন্দোলন দেখছি। এই তিনটা আন্দোলনের মধ্যে কোনো সাদৃশ্য আপনি দেখতে পারেন কিনা? সাদৃশ্য যেমন আছে, আবার প্রত্যেকটা দেশের তো আলাদা আলাদা কিছু ব্যাপার আছে, সেটাও আছে। সাদৃশ্যটা হলো এই যে তরুণদের ক্ষোভ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। নেপালের কথাটাও এখানে আসে, খুবই প্রাসঙ্গিক। নেপালে তারাও গণঅভ্যুত্থান করলো একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে, তারা পদত্যাগ করলো এবং তারপরে সেখানে নির্বাচন হলো। যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি অপেক্ষাকৃত তরুণ, এটা নিয়ে সবার মধ্যে একটা উচ্চাশা ছিল যে তারা ভালো করবে। এখন আপনি যদি দেখেন এই মুহূর্তে কিন্তু নেপালে আবারও এই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে, তাই না? ফলে আবার ভারতের দিল্লির যন্তর মন্তর এবং পার্লামেন্টের আশপাশে তরুণদের আন্দোলন হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে কিছু জেনুইন ব্যাপার আছে, যে যেমন ধরো তার চাকরি নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, গণতান্ত্রিক যে অধিকারগুলো সেগুলো অনেক জায়গায় নিশ্চিত করা হচ্ছে না। এর পাশাপাশি হচ্ছে সরকারের তরফ থেকে বা মানে যারা ক্ষমতাসীন তাদের পক্ষ থেকে আপনার তরুণদেরকে অবজ্ঞা করা, অপমান করা, যেটা এখানে আপনার রাজাকার বলেছিলেন শেখ হাসিনা, ওখানে কিন্তু আপনি দেখবেন যে ককরোচ বলা হয়েছে। এবং ককরোচ বলার পরে কিন্তু তারা এই নামেই একটা আন্দোলন, মানে এই নামেই একটা পার্টি ঠিক না, তারা নিজেদেরকে পার্টি বললো, আমি বলবো যে এখনো তারা প্ল্যাটফর্মের মতো কাজ করছে। সেখানে যিনি এটা শুরু করেছিলেন তিনি যখন বলেছেন যে না আমরা আর ক্যাজুয়ালিটিস চাই না, তখন তাকে বাদ দিয়ে কিন্তু আবার আন্দোলনটা চলছে এবং তরুণরা ব্যাপক পরিমাণের এখানে অংশ নিচ্ছে। ওই শুধু যে স্পেসিফিক ইস্যু থেকে শুরু হয়েছে এখন তো শিক্ষামন্ত্রীর পদত্যাগটা তারা চাচ্ছে, কিন্তু আরও যে ব্রডার যে প্রেক্ষাপট, মোদিরও পদত্যাগ চাচ্ছে তারা, ব্রডার যে প্রেক্ষাপট, হ্যাঁ, মোদি সেই দেশকে যেভাবে বিভক্ত করেছে, যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করছে, একটা উগ্র হিন্দুত্ববাদী শক্তি সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে, এইসবের বিরুদ্ধেও যে ক্ষোভটা আছে এগুলো কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে। এবং কৃষকরাও এখানে যুক্ত হতে পারে, কারণ কৃষকদের অনেক ইস্যু আছে। কৃষকরা অতীতে এই 2014 সাল থেকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনেকবার কিন্তু ট্রাক্টর সহ বহু কিছু নিয়ে, তাদের যন্ত্রপাতি নিয়ে বা পায়ে হেঁটে তারা দূর দূরান্ত থেকে দিল্লিতে এসেছে। এবারও সেটা হতে পারে। এখন এটা শেষ পর্যন্ত মোদী সরকারের পদত্যাগ বা পতন পর্যন্ত গড়াবে কিনা সেটা আমি মনে করি যে এখনও টু আর্লি টু কমেন্ট। তার কারণ হচ্ছে যে এখানে এই যে আন্দোলনে যে শক্তিগুলো আসছে, তরুণরা আসছে, শিক্ষার্থীরা আসছে, প্রগতিশীল অ্যাক্টিভিস্টরা আসছে, কৃষকরা আসছে, এই যে আরও যদি সবাই মিলে যুক্ত হয়, সবার যে বঞ্চনা, সবার যে ক্ষোভগুলো যদি এক জায়গায় আসে, তখন এটা গণ অভ্যুত্থানের দিকে টার্ন করতে পারে। কিন্তু এটা মনে করি যে একটু কঠিন হবে ভারতের জন্য। কারণ হলো যে স্বাধীন ভারতের ইতিহাসে কিন্তু গণ অভ্যুত্থানের কোনো নজির নাই, কারণ সেখানে ইলেকশনটা সবসময় নিয়মিত হয়। আমরা একটু বিরতি যাব, বিরতির আগে আমি এই প্রসঙ্গে আপনার ওপিনিয়নটা একটু জানতে চাই যে এই যে তিনটা আন্দোলন তিনটা দেশে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই যে আন্দোলন, এবং আন্দোলনে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো ঠিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা, এবং একটা প্ল্যাটফর্ম, ওই যে ককরোচ একটা প্ল্যাটফর্ম হয়েছে, এবং সোশ্যাল মিডিয়া নেতৃত্ব দিচ্ছে। আপনি একটু যদি সংক্ষেপে এটার বিষয়ে আপনি বলতেন। এখানে একটু দ্বিমত আছে আমার। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো সাদৃশ্য আছে কিনা আমরা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো, মানে আপনি যদি হাসিনার কথা বলে থাকেন, হাসিনা পতনের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদান অনেক। অবদানের কথা বলছি আমি বলছি নেতৃত্ব দিয়েছেন। নেপাল এবং ভারতের কথা যদি বলেন, এই তিনটা আন্দোলনের সাদৃশ্যগুলো দেখুন। সাদৃশ্য যেটা যদি আপনি বলি, একটা সাদৃশ্যের কথা আমি আপনাকে বলবো, যেহেতু আপনি সংক্ষেপ এখন সময়, এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ। হ্যাঁ, মানুষ একজন আরেকজনের সাথে অনেক বেশি কানেক্টেড থ্রু দ্য সোশ্যাল মিডিয়া, কানেক্টেড, এবং জেনজি বা তরুণ প্রজন্মেরাই কিন্তু আসলে ন্যারেটিভগুলো সেট করে। যে কোনো একটা কথাকে ভাইরাল করা বা যে কোনো একটা দৃশ্য বা যে কোনো একটা থিমকে তারা তুলে ধরার জন্য, একে আলোচনার জন্য এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার হয়েছে, কিন্তু 20 বছর আগেও এটা ছিল না। সো এখন যেহেতু এই প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ইউজার হলো ইয়াং জেনারেশন বা জেন জি যদি আমরা বলি, তো তারা যখন একটা কজ দ্বারা মোটিভেটেড হয় এবং সেটাকে তারা নিজেরা এঙ্গেজ ফিল করে, তখন তারা রাস্তায়ও যেমন নেমে আসে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করে আরও অনেক লক্ষ কোটি মানুষের কাছে, পুরো বিশ্বের কাছে সে জিনিসটা জানিয়ে দেয়, যেটা আন্দোলনকে, মানে আপনি কি বলবো, আন্দোলনের একটা সিনার্জি ইফেক্ট, 2+2=5, এই ইফেক্টটা
নিয়ে আসে এবং যেটা আন্দোলনগুলো সফল করতে অনেক বেশি কাজে লাগে। তুষার ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা বিস্ফোরক অনেক থাকার পরে ওখানে একটা ডেটোনেটর লাগে। ডেটোনেটর না হলে কিন্তু এটা বিস্ফোরণটা বিস্ফোরিত হয় না। তো আবু সাইদ হলো আমাদের সেই ডেটোনেটর, যে সারা দেশের ক্ষোভটাকে এটা ডেটোনেটিং করেছিল আবু সাইদের সেই ঘটনা। এবং আবু সাইদের সেই ঘটনাটা যখন ঘটছিল তখন এনটিভির দুইজন সাংবাদিক, একজন হলো মাইনুল হক আর একজন হলো আসাদুজ্জামান আরমান, তারা দুইজন মুহুর্মুহু কিন্তু গুলি চলছিল ওই সময়। তারা এই গুলির ভিতরে সাহস করে এই ঘটনাটি লাইভ সম্প্রচার করেছিলেন। এবং আপনি জানেন যে ওই সময় টেলিভিশনগুলোর উপরে সরকারের একটা পেশা ছিল, গোয়েন্দারা বসে থাকতো, গোয়েন্দাদের ছাড়া কোনো নিউজ করা যেত না। কিন্তু এনটিভির কর্তৃপক্ষ এটাকে সরাসরি সম্প্রচার করে দিয়েছিল। এবং এটাকে যখন সরাসরি সম্প্রচার হয়ে গেল তখন যে আবু সাইদ যেরকম দুই হাত উঁচু করে তার একটা অব্যক্ত ভাষা ছিল, সে বলছে মারলে মারো, মরলে মরবো, বাট গণতন্ত্রকে আমরা মুক্ত করেই ছাড়বো। এই অব্যক্ত ভাষাটাকে কিন্তু টেলিভিশন এটাকে প্রচার করছে, এবং প্রচার করলে ডেটোনেটর ইফেক্টটা হয়েছে। তা আপনি এই আমাদের আবু সাইদেরকে কিভাবে মূল্যায়ন করবেন, আমাদের দুইজন সাংবাদিককে কিভাবে মূল্যায়ন করবেন, এবং এনটিভি কর্তৃপক্ষকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এই ঘটনাটা একদিকে যেমন মর্মান্তিক, কারণ আমরা আমাদের একজন মেধাবী শিক্ষার্থীকে শহীদ হতে হয়েছে, কিন্তু এর পাশাপাশি এটা তো এখন সারা পৃথিবীতে একটা আলোচিত এবং অবিস্মরণীয় ঘটনা, রূপকথার মতো। আপনি বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাই এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেখানে কিন্তু এই ধরনের দুই হাত প্রসারিত শিক্ষার্থীদেরকে আমরা দেখি। এটা একটা অনুপ্রেরণা তৈরি করেছে, এবং আবু সাইদের ওইটা দেখে বোঝা যায় যে তিনি মানে ডেলিবারেটলি ওইভাবেই দাঁড়িয়েছেন, তিনি ভয় করেন নাই। এবং এইটা আপনি জানেন যে আমাদের এই আধুনিক জমানায় সবসময় কিন্তু নানা ধরনের জুলুম নির্যাতন ঘটে যাচ্ছে। সব ঘটনা কিন্তু সমান প্রতিক্রিয়া তৈরি করে না, মানে মানুষের মধ্যে কোনটা প্রতিক্রিয়া তৈরি করে, বেশি প্রতিক্রিয়া তৈরি করে যেটা কিনা একটা ভিজুয়াল আছে কিংবা অডিও আছে। যেমন ধরুন, আপনার মনে থাকবে যে কক্সবাজারের কাউন্সিলর আকরাম সাহেব, তার বাচ্চারা যখন বলল যে আব্বু তুমি কান্না করতেছো, তখন এটা যখন চলে আসলো, ক্রসফায়ার তো আগেও হতো, কিন্তু ওই ক্রসফায়ারটার পর আপনি দেখবেন যে সমাজে যে একটা আপনার প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা কেন? কারণ ওই অডিওটা থাকার কারণে। একইভাবে এই ঘটনার ক্ষেত্রেও আমরা পরে জানতে পেরেছি যে এনটিভি মানে এই দুঃসাহসিক এবং আমি বলবো যে সাংবাদিকদের যে কাজটা করার কথা ঝুঁকি নিয়ে, সেই কাজটাই তারা ওই সময় করেছেন। সবাই করতে পারেন নাই, তারা এটা করতে পেরেছেন, তারা অবশ্যই আমাদের সাধুবাদ পাবেন। তাদের ওই ভিডিওটা, লাইভ ভিডিওটা হওয়ার কারণে সারা দেশের সাথে মুহূর্তের মধ্যে এটা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, এবং এটা রাজনৈতিক কর্মী, সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদেরকে ব্যাপকভাবে স্পার্ক করেছে, এবং তারা রাস্তায় নেমে এসেছে যে এরপরে আর ঘরে বসে থাকা যায় না। আপনি দেখবেন যে যারা রাস্তায় নেমে এসেছিল, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ কিংবা কালচারাল অঙ্গনের লোকেরা, তারা কি বলেছে? তারা একটা কথা বলেছে যে ঘুমাতে পারছি না এই দৃশ্য দেখার পর থেকে। তো এইটা এনটিভি যে তখন এটা করলো, এবং তখনকার আপনি জানেন যে কিছু কিছু টেলিভিশনের সম্প্রচারও এমনকি বন্ধ করে দিয়েছে তৎকালীন অবৈধ সরকার। আবার কোনো ক্ষেত্রে কোনো মিডিয়া হাউস এমনভাবে সরকারের সাথে তাদের এমন আতাত ছিল যে তারা নিজেরাই সেন্সর করেছে তাদের ফিল্ড লেভেল। এনটিভিও বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা তো এনটিভির সাথে তো ধরেন অনেকবার এগুলো ঘটেছে। রহস্যজনক আগুন লাগানো হয়েছে 1/11-এর সময়, এটা চেয়ারম্যান সাহেবকে গ্রেফতার করা হয়েছে, অনেক কিছু ঘটেছে। সেগুলো তো এনটিভির উপর তো একটা ধারাবাহিক ক্র্যাকডাউন আছে। কিন্তু এই ঘটনাটা আমি বলছি যে মানে এনটিভি কর্তৃপক্ষ চাইলে তারা টার্ন ডাউন করতে পারতো, জি অবশ্যই, এবং এটাকে চাইলে বন্ধ করে দিতে পারতো। ফিল্ড লেভেলে সাংবাদিকদের সাহসিকতা অনেক সময় কর্তৃপক্ষের আপোষকামিতা কিংবা আঁতাতের কারণে কিন্তু সেভাবে স্বীকৃত হয় না। কিন্তু এখানে ইতিহাসের কিছু মুহূর্ত থাকে। আপনি তো 16 তারিখে জানেন না, আবু সাইদের হত্যাকাণ্ড তো 16 তারিখে তো আপনি জানেন না শেখ হাসিনা পতন ঘটে যাচ্ছে। ফলে এই লাইভ এটা এয়ার করানো, এটা কিন্তু খুব সাহসের কাজ। কারণ যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে সম্ভবত টেলিভিশন বন্ধই করে দেওয়া হতো, তাই না? ফলে এইটা যে এনটিভি করেছে, আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তা আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমি এই কথা বলেছিলাম যে ঠিক এই ভূমিকাটাই আমরা চাই, যে জনগণের পক্ষ খুব পরিষ্কার, মানে বস্তুনিষ্ঠ সংবাদ যেমন করতে হবে, কিন্তু দেখতে হবে যে জনস্বার্থ কোনটা, জনস্বার্থের বিরুদ্ধে যে জিনিস আছে সেটাকে নিউজ করতে হবে। তো এই জিনিসটা যে তখন তারা করেছে, এরকম একটা মানে আমি বলবো যে প্রধান এভিডেন্স এটা, মানে এই মামলাটা দ্রুততম সময়ের মধ্যে রায় আসার ক্ষেত্রে এবং মানে এটা প্রমাণ করার ক্ষেত্রে যে শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, এটা প্রমাণ করার ক্ষেত্রে এই ভিডিওটা, এবং এটাই দলিল হয়েছে, এটাই সম্ভবত আইসিসি ট্রাইব্যুনালে এটাই দেখানো হয়েছে। এটা ম্যাসিভ ভূমিকা রেখেছে। তো সেই ধন্যবাদ আমাদের কাছে এনটিভি সবসময় পাবে, এবং এই ধারাটাই যেন অব্যাহত থাকে,
যে আপোষহীনতা। অনেকে কিন্তু বলে আমরা সত্য উচ্চারণ করি, আমরা এটা করি, আমরা ওইটা করি, কিন্তু তারা কিন্তু সেটা করে না। তো আমরা চাইবো যে এনটিভি এটা সবসময় এই ধারাটা রাখবে এবং সরকার হচ্ছে ক্ষমতার মধ্যে থাকে, ফলে সরকারকেই আপনার চেকের মধ্যে রাখতে হবে। এবং সরকার ছাড়া অন্যান্য বিরোধী দলও এমনকি ক্ষমতাসীন, বিরোধী দলের এক ধরনের ক্ষমতা আছে, অন্যান্য আরও ক্ষমতাসীন পক্ষ থাকে। এই ক্ষমতার বিরুদ্ধে থাকা, ক্ষমতাকে সবসময় ওভারসি করা, ক্ষমতাকে সবসময় স্ক্রুটিনি করা, এটা হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ। তো তারা এটা কন্টিনিউ করবে, এনটিভি যে নজির স্থাপন করেছে এটা অন্যরাও অনুসরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। মোমিন ভাই, আপনার কাছে একটু আসি। ভাই ভালো করে বলছিলেন যে এনটিভির ইয়েটা, আপনার কাছে আসি। আপনি এটা রাজনৈতিক দলের নেতা। আমরা দেখছি যে এই যে বিষয়টা যে রাজনৈতিক দল, আপনি বলছেন যে রাজনৈতিক দল আপনি 17 বছর আন্দোলনে ছিলেন, সেটা অবশ্যই সত্য। 17 বছর আপনার আন্দোলনে ছিলেন, আপনাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক মারা গেছে, কিন্তু এই যে আন্দোলনটা ছাত্ররা করলো, এটা দল কিন্তু করতে পারে না। আপনার মহাসচিব বারবারই বলেছেন যে সবাই যদি আন্দোলনে না আসে তাহলে শেখ হাসিনাকে তাড়ানো যাবে না। এখন আমরা যেটা দেখছি যে শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশে ঘটেছে এবং ভারতে ঘটছে। পর্যবেক্ষকরা বলছেন যে আমাদের দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক দল এবং যে সরকারের অবকাঠামো, এই দুইটাই আমাদের মাস পিপুলকে প্রতিনিধিত্ব করছে না। আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি যদি রাস্তায় একটা পুলিশ দেখেন, সে কি করে, সে যদি একটা মার্সিডিজ গাড়ি দেখে কিংবা একটা BMW গাড়ি দেখে, তাকে কিন্তু সে থামায় না, তার কাগজপত্র চেক করে না, সে গাড়িটা চেক করে, উবারের গাড়িটা চেক করে, কিংবা একটা মোটরসাইকেলকে চেক করে, সিএনজিকে চেক করে। ফলে আমরা দেখতেছি যে এই রাজনৈতিক প্রথা, দল এবং আপনার যে সরকার, সেটা একটা শ্রেণীকে শুধু প্রতিনিধিত্ব করছে। ফলে হচ্ছে কি, ওই শ্রেণীর বাইরে যারা থাকতেছে তাদের ভিতরে একটা বিশাল ক্ষোভ থাকতেছে, এবং এই ক্ষোভটাকে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দল, তারা মিডিয়ার উপরে একটা নিয়ন্ত্রণ রাখতেছে, ফলে মিডিয়াও কিন্তু এই জিনিসটাকে প্রচার করতে পারছে না, কিংবা সেইখানে যে সোশ্যাল মিডিয়া কাজ করতেছে এবং সোশ্যাল মিডিয়া কাজ করতেছে এবং সোশ্যাল মিডিয়া যখন এটাকে সামনে আনতেছে, তখন আপনার আন্দোলনটা দানা বাঁধছে। এবং এইখানে কিন্তু নেতৃত্ব তার থাকছে না। নেতৃত্ব যদি থাকতো তাহলে সরকার কিন্তু তার সাথে নেগোশিয়েট করে ফেলতে পারতো, কিন্তু নেতৃত্ব যেহেতু আমরা বলছি কোটা আন্দোলন থেকে শুরু হলো, তারপরে নেতৃত্ব চলে আসলো বেসরকারি বিশ্ববিদ্যালয়তে। আপনি এই জিনিসটাকে কিভাবে পর্যবেক্ষণ করেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন, কিন্তু কোয়েশ্চেনের উত্তরটা বা ব্যাখ্যাটা আবার এতটাও ক্রিটিক্যাল না। আমি আপনাকে খুব সহজ ফ্রেমে বলি, পলিটিক্যাল ফ্রেমে বলেন। এটা বলতে গেলে আমাকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের একটা কথা ইন রিসেন্ট টাইমের একটা উক্তি বলতে হয় যে উনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুইজনই নির্বাসনে ছিলেন। উনি শিলংয়ে ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন। নির্বাসনে থাকার কারণেই আন্দোলনে অনেক কিছু কোঅর্ডিনেট তারা করতে পেরেছেন। এটা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন, দুটো প্রোগ্রামে উনি এই কথাটা বলেছেন। এটা কিন্তু সত্য, কারণ আন্দোলনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমি নিজে পার্সোনালি যোগাযোগ করতাম, এবং আরও যারা অন্যান্য আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল, যারা লিড রোলে ছিল, তারাও যোগাযোগ করত। আবার আমরা বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও যোগাযোগ করতাম, এবং আমরা ইনস্ট্রাকশনসগুলো সেভাবে দিতাম, কাজ করতাম। সবাইকে একই স্পটে থেকে একসাথে একই রোল প্লে করতে হবে আন্দোলনের। এইটা না, ফুটবল খেলা কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হয়ে গেল না, দেখেন ডাগ আউটে যারা বসা ছিল, ইভেন যারা হাততালি দিয়ে সমর্থন দিয়েছে, তাদেরও ওই দলের জয়ের পিছনে একটা ভূমিকা আছে। একজন গোল দিয়েছে, স্পেনের একজন গোল দিয়েছে, তোরেস, বার্সেলোনার ফরওয়ার্ডার, বার্সেলোনার ফরওয়ার্ডে খেলে সে খেলে গোল দিয়েছে, স্পেন বিশ্বকাপ জিতেছে। এর মানে এই না তোরেস একাই স্পেনকে বিশ্বকাপ এনে দিয়েছে, তাই না? টিম কম্বিনেশন অনেকে আছে। ডেটা অ্যানালিস্ট যে সে প্রতিপক্ষের খেলাগুলো অ্যানালাইসিস করে, আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করে সে দেখিয়েছে, রিগ্রেশন অ্যানালাইসিস করে দেখিয়েছে, কীভাবে সিমুলেশন করেছে, তাই না? ডেটা তার কিন্তু অনেক, আমরা কিন্তু ডেটা অ্যানালিস্টের নাম জানি না, তাই না? ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিন সে কাজ করেছে। সো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে রাজনৈতিক দলগুলো একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন সফল হওয়া সম্ভব না। হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্ব মানুষকে জনমত গঠন করে। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি নেতৃত্বে যে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, এবং আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে, আমরা যে কথাগুলো বলতাম, যেখানে এই যে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট,
হাসিনা যে ফ্যাসিস্ট এই কথাটা কাদের মুখ থেকে এসেছে? বিএনপি নেতাদের মুখ থেকে এসেছে, আমাদের মাননীয় মহাসচিবের মুখ থেকে এসেছে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার, এই শব্দটা কাদের মুখ থেকে এসেছে? আমার বিএনপি নেতাদের মুখ থেকেই এসেছে। নিশিরাতের নির্বাচন, আমিরামি নির্বাচন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন এটা আমিরামি নির্বাচন। এটাই কিন্তু দেখেন সবাই বলছে আমিরামি নির্বাচন, নিশিরাতের নির্বাচন। এই কথাটা কারা বলেছে? বিএনপি বলেছে। রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল জনমত গঠন করে। এখন রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ যখন অরাজনৈতিক ব্যক্তি যখন সম্পৃক্ত থাকে না, কি থাকে? যেমন আমি পলিটিক্যাল পার্টি করি, আমি যদি আমার স্বাভাবিকভাবেই আমি যখন রাস্তায় নামবো, আমার ইউনিটের নেতাকর্মী যারা আমার সাথে পলিটিক্স করে, আমার সংগঠনে আছে, হ্যাঁ, আমি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমার কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সবাইকে আমি বলবো, কারণ আমাকে বলতেই হবে। সবাই নামবে, প্রত্যেক একটা রাজনৈতিক পরিচয় থাকবে। এক জায়গায় যখন সবাই রাজনৈতিক নেতৃত্ব থাকবে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না বা সরকার পক্ষ বলতে পারে পলিটিক্যাল একটা উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ষড়যন্ত্র করছে, খুব স্বাভাবিক একটা ন্যারেটিভ দেবে। কারণ রাজনৈতিক দল চাইবে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে চাইবে, কারণ তারা বিশ্বাস করে যে আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করি এই কারণে আমরা এক হয়েছে এবং আমরা ক্ষমতায় গেলে জনগণের জন্য এটা করতে পারবো। অবভিয়াসলি আমরা নির্বাচনে জিততে চাইবো, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইবো, এটা তো যে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা। কিন্তু আমি যখন বিরোধী দলে, সরকার কিন্তু এই ন্যারেটিভটা দিবে, পুশ করবে এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও বলবে ওরা আসছে তো ওরা ক্ষমতায় যাওয়ার জন্য। তো একটা কিন্তু ন্যারেটিভের এখানে একটা ব্যাপার চলে আসে। যখন একটা সাধারণ শিক্ষার্থী আসবে, সরকার একবার এবং রাজনৈতিক দলকে পেটানো খুব সহজ, দমদম আপনি মেরে দিবেন, এটা না অনেকটা মানুষ ধরে যে এটা তো জাস্টিফাইড, তারা রাজনীতি করে, ওরা মার খাবে না, একজন শিক্ষক মার খাবে, এটা সমাজের কাছে এখনও এতটা জাস্টিফাইড না। আসলে ন্যায্য আন্দোলন করলে কারোরই মার খাওয়ার কথা না, কিন্তু আমাদের সমাজে স্পেশালি আমাদের এই বাংলাদেশের কালচারটা এভাবে তৈরি হয়ে গেছে যে যারা রাজনীতি করবে, রাজনৈতিক কর্মী যারা, তাদের মার খাওয়াটা জায়েজ, তাদের জেলে যাওয়াটা জায়েজ, গুম হওয়াটা জায়েজ, খুন হওয়াটা জায়েজ, কিন্তু যে রাজনীতির সাথে সম্পৃক্ত না তার গিয়ে একটা ফুলের টোকা পড়লেও সেটা একটা বড় রিয়াকশন হয়, একটা স্পার্ক হয়। এই সুবিধাটা তো আমরা না। এটা আসলে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের, এই ব্যাপারটা আসলে এরকম না। খুব সহজ ফ্রেমে বলি, আমাদের কিছু সীমাবদ্ধতা আছেই, কারণ রাজনীতি করে আমাদের একটা প্রতিশ্রুতি আছে, এই ন্যারেটিভটা আমাদের বিরুদ্ধে ইজিলি ইউজ করা যায়। এই কারণে যখন একটা গণ অভ্যুত্থান হয়, এবং আমাদের মাননীয় মহাসচিবে কিন্তু আন্দোলনের সময় বলতো যে আন্দোলনের নিজস্ব একটা কেমিস্ট্রি আছে, এইটা আস্তে আস্তে তরঙ্গ ঢেউ তুলবে, এবং যখন ঝাঁকে আমরা কিন্তু বারবার বলতাম হাসিনাকে যে পালাবার পথ পাবেন না, এবং এই কাউন্টারও কিন্তু আওয়ামী লীগ থেকে এসেছিল। ওবায়দুল কাদের বলেছে না পালাবো কোথায়, প্রয়োজনে মির্জা ফখরুলের বাড়ি যেয়ে উঠবো, এটা সে বলেছে না। এই যে কথার খেলা, এটা কেন আসছে? শেষ পর্যন্ত হাসিনাকে কিন্তু পালাতে বাধ্য করেছি আমরা, তাই না? হাসিনা কিন্তু পালিয়েছে, 17 বছর লেগেছে। না দেখেন, ফয়সালা আসমানে হয়। আমি যদি একটা নর্মালি কথা, কে কার কতটুকু ক্ষমতায় থাকবে, কে থাকবে, এটা ফয়সালা আসমানে হয়, পরিষ্কার কথা। 17 বছর লেগেছে না 7 মাস লেগেছে বা 7 দিন লেগেছে, এইটাতে সফলতা আসে না। হাসিনার জুলুমতন্ত্র পুরো মানুষ বুঝেছে, এবং এইটা যে আমাদের দীর্ঘ সময় লেগেছে, এটা আমাদের রাজনৈতিক দলের যে কিছু সীমাবদ্ধতা ছিল না তা না, কিন্তু এর সাথে আরো অনেক ফ্যাক্টর জড়িত। একটা আন্দোলনের সবাই যখন দেখেন এই যে কোটার আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল, এইটা কি আমিদামি নির্বাচনের বিরুদ্ধে শুরু হয়েছিল? না, তা কিন্তু হয়নি। এটা কিন্তু ছিল যে বৈষম্য, চাকরির কোটা। এটা যদি হাইকোর্টের রায় যদি জুন মাস ওই দিন ওরকম না আসতো, আপনি কি বলতেন জুলাইতে এই আন্দোলনটা শুরু হতো? তার মানে তাহলে কি আন্দোলনটা জুলাইতে তাহলে হতো না? আমাদের আন্দোলন কি থেমে থাকতো? রাজনৈতিক দলগুলো, বিএনপির আন্দোলন কি থেমে থাকতো? থেমে থাকতো না। তারা যখন আন্দোলন করেছিল, আমরা হয়তো কিছুদিন সাময়িক বিরতি দিতাম বা অন্য কৌশল নিতাম, আন্দোলন কিন্তু আমাদের চলতো। আমাদের লক্ষ্য কিন্তু প্রথম থেকে সেট ছিল যে শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, এটা একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে আমাদেরকে হটাতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমাদের এই মোটোটা কিন্তু প্রথম থেকেই ছিল, এখানে কিন্তু কোনো ভুল ছিল না। আন্দোলনকে যে ডেটোনেটর আপনি বললেন না, আন্দোলনকে একটা স্পার্ক করতে যে কোনো ঘটনা প্রয়োজন, একটা প্রেক্ষাপট প্রয়োজন হয়, সেই প্রেক্ষাপটে সবাই সম্পৃক্ত হয়ে যায়। এই আন্দোলনটা শেষ পর্যন্ত কিন্তু কোটা সংস্কারের ভিতরে বা বৈষম্যের ভিতরে সীমাবদ্ধ হয়নি। এই যে সাধারণ মানুষগুলো নেমেছিল, এদের রাজনৈতিক পরিচয় আপনি যাচাই করেন, সবচেয়ে বেশি শহীদ তো বিএনপির হয়েছে। হ্যাঁ, প্রায় 450-র মতো শহীদ বিএনপি নেতা কর্মীরা হয়েছে। আমাদের অবদান রয়েছে না? এটা জুলাইয়ের অবদান অবশ্যই আছে। রাজনৈতিক দলগুলো পারে নাই, আপনি যেভাবে বলছেন কেন পারছে না, ব্যাপারটা আসলে এত ক্রিটিক্যাল না, খুব সহজ হলে আমি ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা সারওয়ার ভাই, আপনার কাছে একটু আসি যে তুষার ভাই বলছেন যে রাজনৈতিক দল যেটা আছে, প্রথাগত রাজনৈতিক দল আছে, এটা ঠিকই আছে, নতুন কোনো এখানে রাজনৈতিক দলের কোনো সংস্কার প্রয়োজন নাই। কিন্তু আপনারা বলেছিলেন নতুন বন্দোবস্তের একটা রাজনৈতিক দলের জন্য। আপনি বর্তমান সরকার 5 মাস ক্ষমতায় আছে, আপনি জুলাইয়ের যে স্পিরিট ছিল সেটা কি বাস্তবায়িত হচ্ছে কিনা আপনার কি মতে? না, বাস্তবায়ন তো হচ্ছে না, বরং প্রথম থেকে শুরু থেকেই বিএনপি মুখে জুলাইয়ের কথা বললেও তারা এটার বিরুদ্ধেই কাজ করেছে।
তারা অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, মানে যেগুলোর জন্য, যেমন ধরুন এখন একটা সেদিন হিউম্যান রাইটস ওয়াচ একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, এটা আবার শুরু হয়েছে, একজনের একটা কেস স্টাডি সহকারে বলেছে। তো এখন যখন এরকম একটা অভিযোগ আসে, তখন যদি একটা গুম কমিশন থাকে, তাহলে আপনি গুম কমিশনে গিয়ে অভিযোগটা করতে পারবেন, তারা স্বাধীনভাবে তদন্ত করবে। এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো সামহাও বিএনপি চায় না, আমরা এটি দেখতে পাচ্ছি। গুম কমিশন, পুলিশ কমিশন, একটা স্বাধীন দুদক, আপনারা দেখেন দুদকে কীভাবে ফেলে রেখেছে 5 মাসের উপরে, এটা কি আনবিলিভেবল ব্যাপার। তাহলে আপনি আগের দুদকটা ভাঙলেন কেন? মানে আগে যে পর্ষদটা ছিল, নতুন কাউকে পাওয়ার আগে আপনি তাদেরকে কেন সরালেন? এরকম খালি অবস্থায় দুদক বেহাল অবস্থায় পড়ে আছে। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, এটাও তারা বাতিল করে দিয়েছে। 133টা অধ্যাদেশের মধ্যে তারা সংখ্যার একটা রাজনীতি করে যে আমরা তো 98টা নাকি 113টা 98টা অধ্যাদেশ আমরা হুবহু বাস্তবায়ন করেছি। তো সেগুলো খুবই মাইনর, কমাদারি চেঞ্জ, যেমন শেখ হাসিনার নামে কোনো একটা প্রতিষ্ঠান আছে, সেগুলোকে নাম বদলাই দিচ্ছেন, এগুলো। আর যেগুলো মেজর প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলো তো আপনারা বাস্তবায়ন করেন নাই। এর পাশাপাশি ধরেন তারা গণভোট, জুলাই সনদ নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এখন এসে বলছেন গণভোট অসাংবিধানিক। তিনি আপনার ঐকমত্য কমিশনে বলে এসেছিলেন যে গণভোট সংবিধানের নাই, তাতে কিছু যায় আসে না, কারণ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপিত হলে গণভোট করা যাবে না এমন কোনো বিধিনিষেধ আমাদের সংবিধানে নাই, সুতরাং করা যাবে। অর্থাৎ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গণভোট করা যাবে, এটা তারই বক্তব্য ছিল। আমি পত্রিকার 5 অক্টোবর আপনি 2025 সমস্ত পত্রিকা, সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় কথাটা তখন প্রচার করেছে। তাহলে এখন আপনি এসে গণভোটের বিরুদ্ধে বলছেন কেন? এখন তারা গণভোটে নানা টেকনিক্যাল ইস্যু সামনে আছে, এই কারণে গণভোটের সমস্যা, 4টা প্রশ্ন, এটা সেটা, এগুলো বলছে তারা। তো আপনি দলের প্রধানের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেব কি 29 জানুয়ারি গণভোটের হ্যাঁ ভোট দিতে বলেন নাই? তিনি কিন্তু খেয়াল করবেন গণভোটে ভোট দেন, এটা বলেন নাই। গণভোটে ভোট দেওয়ার মানে হতো হ্যাঁ দেন, না দেন, যেটাই খুশি করেন, কিন্তু দেন। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আপনাদেরকে, যেভাবে আপনারা ধানের শীষে ভোট দেবেন সেভাবে আপনারা গণভোটে ভোট দেবেন। তো 13ই নভেম্বর গণভোটের প্রশ্নটা প্রকাশিত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আকারে। 13ই নভেম্বর, আপনি ভোট চাইলেন 29 জানুয়ারি, ভোট হলো 12ই ফেব্রুয়ারি, 3 মাস গ্যাপ। এর মধ্যে আপনাদের মনে হয় নাই যে এইটার প্রশ্নের মধ্যে সমস্যা আছে? তখন আপনারা এগুলো উত্থাপন করলেন না কেন? উত্থাপন করলেন এই কারণে, তারা ওই যে কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি নির্বাচন না দেয়, এই কারণে আমরা সবকিছু মেনে নিয়েছি। তো এটা কি একটা রাজনৈতিক দলের অবস্থান হতে পারে? এটা গেল। এবং এর পাশাপাশি তারা আমি সময় থাকলে দেখাইতে পারতাম যে তাদের 31 দফা ভায়োলেট করা শুরু করেছে। জুলাই সনদ রাখেন, সেটা তো তারা করবেই না, বোঝাই যাচ্ছে। তারা 31 দফা ভায়োলেট করছে। তাদের 31 দফার 1 নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এটা কি তারা বাস্তবায়ন করছে না? তারা এখন সংবিধান সংশোধন কমিটির কথা বলছে। তো সংবিধান সংশোধন কমিটি, সংবিধান আপনি রেগুলার প্রসেসেই সংশোধন করতে পারেন যদি আপনার 2/3 থাকে, পার্লামেন্টে সে সুযোগ আছে। এটার জন্য সংবিধান সংশোধন কমিটির কি প্রয়োজন? আপনি তো বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন, তো সেই সংবিধান সংস্কার কমিশনটা করেন। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ করবেন না, বুঝলাম। আপনার প্রতিশ্রুত সংবিধান সংস্কার কমিশন করেন, একটা সংবিধান সংস্কার কমিশন আমরা গঠন করব, এটাও তারা করছে না। এবং উল্টো বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী কি বললেন যে আমরা কখনো সংস্কার কথা বলিনি, আমরা সবসময় সংশোধনী কথা বলেছি। উনি নিজে রিড আউট করেছেন ওনাদের ইশতেহার, এগুলোর ভিডিও আছে, যে সংবিধান সংস্কার কমিশন আমরা গঠন করব। এই যে মানে দ্বিচারিতা, এটাকে ওনারা রাজনৈতিক কৌশল মনে করলে সেটা খুবই দুঃখজনক হবে। ওই যে রাজনৈতিক দলের সংস্কার কথা আপনি বললেন, এগুলো হচ্ছে পুরনো প্র্যাকটিস, যে ক্ষমতায় আসার আগে একরকম কথা বলবো, পরে একরকম কথা বলবো। আমি একটু মমিনুল ভাই আপনার কাছে আসি। আপনি বলেছেন যে আপনাদের দল সবসময় আন্দোলনে ছিলেন এবং ছাত্ররা যদি নাও আসতো তাহলে আপনারা আন্দোলন শেষ পর্যন্ত সফল করে ফেলতেন। আপনার কাছে আমি আসি। ভাই বলেছেন যে শ্রীলঙ্কায় যে আন্দোলন হয়েছিল, তারপরে প্রেসিডেন্ট চলে যায়, যে বাধ্য হয় আবারও শ্রীলঙ্কায় একই ধরনের আন্দোলনের, নেপালে একই ধরনের আন্দোলন হওয়ার দেখা যাচ্ছে। বাংলাদেশে আমরা কিছুদিন আগে দেখেছি যে আপনাদের যে শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিলেন, সাথে সাথে আমরা দেখলাম যে রিয়াকশন এবং ছাত্ররা রাস্তায় নামলো। তো তারপরে আপনাদেরই এটাকে যখন মানে করলেন, মানে আপনাদের পক্ষ নিলেন শিক্ষামন্ত্রী, সেখানে একজন ভদ্রমহিলা, আমার খুব সম্ভব তার ওয়াইফকে নাম জানি না ঠিক, তিনি বললেন যে সব কিছু তো আর শিক্ষামন্ত্রী দেখেন না, দেখেন তার ব্যুরোক্রেসি আছে, তার বিষয়গুলো আছে, এই কথা বললেন। এবং এইখানেই কিন্তু সমস্যাটা, যে ছাত্ররা যে আন্দোলনে আসলো কেন, যে রাজনৈতিক দলগুলো তার
ভাষাটাকে রিড করতে পারছে না। ঠিক সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যখন বৃষ্টি হলো, ছাত্ররা পানিতে ভিতর দিয়ে যাচ্ছে, ব্যুরোক্রেসি কিন্তু এটাকে রিড করতে ফেল করলো এবং সেটাকে কিন্তু আপনার মন্ত্রীর উপরে গেল, তাকে ট্রল করা হলো, কিছু করা হলো। এবং মন্ত্রী তার নিজের মানে সাপোর্ট নিয়ে বলল যে প্রবলেম উইথ দ্য ব্যুরোক্রেসি। তাই আপনি কি সংস্কারের এই বিষয়টা একটু যদি আপনি বলতেন। ধন্যবাদ। তুষার ভাই বেশ কিছু কথা বলেছেন জুলাই সনদ নিয়ে, বিএনপির খুব ব্লেম দিয়েছেন এবং উনি ঐক্যমত কমিশনে ছিলেন, আমিও ছিলাম। অনেকবার অনেক টক শোতেও আমি এই বিষয়গুলো জবাব দিয়েছি। আরও একবার বলতে হচ্ছে, অন রেকর্ড যেহেতু উনি বলেছেন। দেখেন ওনার বক্তব্যগুলো যে আপনার প্রশ্নের মতো যে রাজনৈতিক দল আন্দোলন করেছে না শিক্ষার্থীরা করেছে, কি ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে। গণভোটের প্রশ্নে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই ভাই বলছিলেন যে ব্যুরোক্রেসির যে সমস্যাটা, আমি একটা লাইনে জাস্ট বলে আপনার এখানে আসছে ব্যুরোক্রেসির সমস্যাটা। আমাদের বক্তব্য এটাই ছিল, সালাউদ্দিন সাহেব খুব পরিষ্কার করে উনি বলেছিলেন যে জুলাই সনদের পক্ষে আছেন কিনা এই বিষয়ে একটা গণভোট হতে পারে। একটা রাষ্ট্রপতি যেভাবে আদেশ জারি করে, যেটা তার ক্ষমতাই নাই, সেই আদেশ জারি করে 4টা প্রশ্নে যে গণভোট এবং যেটার সাথে আবার সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, সেই গণভোটের কথা কখনো ঐক্যমত কমিশনে আলোচনা হয় না। এটা জাতিকে ভুল বোঝানো হচ্ছে, বারবার জাতিকে ভুল বোঝানো হচ্ছে। ওই গণভোটের কথাটা মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঐক্যমত কমিশনের বিএনপির পক্ষ থেকে প্রথম বলেছেন যে আমরা এই যে জুলাই সনদটা আমরা সবাই মিলে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে প্রণয়ন করব, এইটার পক্ষে আপনি আছেন কি নাই, হ্যাঁ না এরকম একটা গণভোট হতে পারে, এই প্রস্তাবটা ওনারই দেওয়া। এরপরে আবার ওনাকে ব্লেম করা হচ্ছে গণভোট মানছে না, এটা না। কিন্তু গণভোটটা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্রপতির অবৈধ আদেশ জারির মাধ্যমে 4টা প্রশ্ন দিয়ে করেছিল, সেই গণভোটের প্রশ্ন আমরা ছিলাম না। এবং উনি যে বলছেন যে নির্বাচনের আগে আমরা বলিনি, ব্যাপারটা একদম ভুল। এই 4টা আদেশ যখন জারি করা হলো সেই দিনই বা তার পরের দিনই বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়েছিল। এবং বিএনপি পরিষ্কার করে, শোনেন আমি বলছি, বিএনপি পরিষ্কার করে কোন কোন বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা কোনটা বাস্তবায়ন করতে পারবো কোনটা পারবো না, কোনটা বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, ভিন্নমত রয়েছে, আমরা ঐক্যমত কমিশনে কিন্তু স্পষ্ট করে বলেছিলাম। সেইটাই আমরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে, স্বাক্ষরিত যেটা আমরা সাইন করেছি, সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং অক্ষর অক্ষরে সেটা পালন করবে। উনি যেটা বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভোট চাওয়ার কথা বলেছেন, হ্যাঁ গণভোটে ভোট দেওয়ার কথা বলেছেন, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা উনি তো বলেছেন যে আমরা তো সংস্কারের পক্ষে, এই মনোভাবটা উনি ফিল করেছেন। কিন্তু তার অর্থ এই না রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করার পর অবৈধভাবে আমরা কোনো কিছু বাস্তবায়ন করবো। নিজেরা বললেন জুলাই বিএনপি 31 দফা মানছে না, সংবিধান সংস্কার কমিশনের কথা ছিল। দেখেন সংবিধান সংস্কার কমিশন তো হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার কমিশন করেছে, ঐক্যমত কমিশন করেছিল না, আমরা প্রস্তাবগুলো নিয়ে আসছি না, ওইটা তো হয়ে গেছে অলরেডি পাস। আমরা যখন 31 দফা দিয়েছিলাম তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সিস্টেমটা ছিল না, তখন ছিল আমরা যদি মানে সরকার যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেয় বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন সংবিধান সংস্কারে কমিশন এইভাবে আলোচনাগুলো হবে। অলরেডি তো কমিশন হয়ে দীর্ঘ 9 মাস 11 মাসের আলোচনা হয়ে গেছে। এখন প্রয়োজন হলো এটাকে বাস্তবায়ন করা, এবং সেই বাস্তবায়নের কনস্টিটিউশনাল ওয়ে হলো একটা সংশোধনী কমিটি করা। কারণ সংবিধানের ভিতরে আপনি যদি পার্লামেন্টের ভিতরে থেকে এই ধরনের কাজ করতে চান, তাহলে তো জিনিসটা আপনি অসাংবিধানিক কাজ আপনি করতে পারেন না। আমাদের আসলে সময় নাই আর, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তো আমাদের আর সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। তুষার ভাই এবং মোহন ভাই, আপনার দুইজনকেই অসংখ্য ধন্যবাদ এনটিভিকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের নতুন প্রজন্মের দুইজন নেতাকে, তারা জুলাইয়ের আন্দোলনের নিয়ে কথা বলছিলেন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলেন। আজকে সময়ের অভাবে আমরা এখানে শেষ করছি। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।